নন্দিনী তার শাশুড়ি মা অর্পিতা দেবী এবং স্বামী অজয় ও শ্বশুর মশাই বিপ্লব বাবুকে নিয়ে শহরে বসবাস করে। বিপ্লব বাবু আর তার একমাত্র ছেলে অজয়, তারা দুইজনেই শহরের এক নামি দামি অফিসে কাজ করে। মাস গেলে বেশ মোটা টাকা ইনকাম করে নিয়ে আসে, আর এই কারণেই তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না। বাড়িতে কোনো কিছুর জন্য অশান্তিও হতো না, কিন্তু নন্দিনীর জন্য অর্পিতা দেবী সবসময় লেগে থাকতো। এমনই একদিন, এ মা, এ কি বৌমা, তুমি এখানে বসে বসে কি করছো? আমি জানি তো তুমি ঠিক লুকিয়ে লুকিয়ে মটন কষা খাচ্ছ, তাই তো? মা, আপনার ভয়েতে আমাকে লুকিয়ে লুকিয়ে খেতে হয়। আপনি তো না হলে আমার থেকে মটন কষা কেড়ে নেবেন, এই কারণে আমাকে প্রতিবার লুকিয়ে লুকিয়ে মটন কষা খেতে হয়। আচ্ছা বৌমা, আমি তোমার থেকে মটন কষা কেড়ে নি, এটাই তো তুমি বললে, কিন্তু কেন কেড়ে নি এটা বললে না। দেখো বৌমা, আমি তোমাকে অনেকবার বারণ করেছি, আর আজও বারণ করছি। তুমি যদি এর পর থেকে না তোমার এই অভ্যাসটাকে বদলাও, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। মা, আমি আবার কি করলাম? আর তাছাড়া আমি একটু মটন কষা খেতে ভালোবাসি বলে আপনি আমাকে এইরকম ভাবে কথা শোনাতে পারেন না। সামান্য একটুখানি মটন কষা খেলে কি এমন হয়ে যাবে? বৌমা, তুমি কি জানো এখন মটনের দাম কত? তা কি করে জানবে? তুমি তো শুধু খেয়েই চলেছো। বাড়িতে তোমার জন্য তো মটন নিয়ে রাখার জন্যই, আনা মাত্র সেটাকে তুমি শেষ করে দেবে। দেখো বৌমা, যখন মটন কিনে আনছি তখন তো সকলের জন্য আনছি, নাকি আমি শুধু তোমার একার জন্য আনছি? আর তাছাড়া তুমি এরকম রোজ রোজ মটন কষা খেও না। মা, আপনি আর আমাকে এসব কথা বলবেন না। আপনি তো জানেন আপনি আমাকে এই কথাগুলো কতবার বলেছেন, কিন্তু তার সত্ত্বেও কি আমি শুনেছি? তবু আপনি সেই একই কথা বলে চলেছেন। ঠিক আছে, তোমার যদি কিছু ক্ষতি হয় তাহলে আমি তোমাকে বাড়িতেই ফেলে রেখে দেবো। কোনো ডাক্তারখানায়, হসপিটালে বা কোনো ডাক্তারকে বাড়িতে নিয়ে আসবো না, এই তুমি শুনে রেখো। এই বলে অর্পিতা দেবী সেখান থেকে চলে যায়। আসলে অর্পিতা দেবী ঠিকই বলছিল। অর্পিতা দেবীর একমাত্র বৌমা নন্দিনী, সে ছিল মটন কষা লাভার। অর্পিতা দেবী প্রথম প্রথম তো কিছুই বুঝতে পারছিল না যে তার কিনে আনার মটন কে খেয়ে নিচ্ছিল। আসলে অর্পিতা দেবী যেদিনকে মটন কিনে নিয়ে আসতো সেদিন রাত্রে তার বৌমা সেটাকে কষা করে খেয়ে নিত, আর এই কারণেই অর্পিতা দেবী এর কারণ খুঁজে পাচ্ছিল না। কিন্তু হঠাৎই একদিন, কি ব্যাপার বৌমা, তুমি এত রাতে রান্নাঘরে কি করছো? সকলে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়লো, এখন তো তোমারও ঘুমিয়ে পড়ার সময়, তাহলে এখন তুমি রান্নাঘরে কেন? না মা, আসলে আপনার খোকা আমাকে কিছু বানানোর জন্য বলছিল, তাই আমি ওর জন্য একটু কিছু বানাচ্ছিলাম। ও কিছু না, আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে এসেছে। এই তো আমার হয়েই এসেছে। কিন্তু বৌমা, তুমি কি এমন বানাচ্ছো? এটা তো পুরো মটন কষার মতো সেন্ট বার হচ্ছে। মা, আমি এখন কেন মটন কষা বানাতে যাব? এখন ঘুমোবার টাইমে কেউ ওর মটন কষা খায়? আপনিও না, কি যে বলেন। নন্দিনী এইভাবেই তার শাশুড়ি মাকে ভুল বুঝিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু অর্পিতা দেবীও ঠিক করে নিয়েছিল যে বৌমা কি বানাচ্ছে সেটা না দেখে সে যাবে না। আসলে সেদিন অর্পিতা দেবী রাত্রেবেলা বোতলে জল নিতে রান্নাঘরে এসেছিল, আর সে তখনই তার বৌমাকে এই কাজ করতে দেখতে পেয়ে যায়। তারপর অর্পিতা দেবী চলে যাবার বাহানা করে, কিন্তু অর্পিতা দেবী রান্নাঘরে দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখনই নন্দিনী বলে, যাক বাবা, এতক্ষণে বাঁচলাম। এই বুড়িটা না আমাকে শান্তি করে মটন কষাটাও খেতে দেয় না। ঠিক দেখতে চলে এসেছে, এখন কেউ নেই, আমি শান্তি করে মটন কষাটা এখন কেউ নেই বলে আমি শান্তি করে মটন কষা করতে আসলাম, আর এখনই এই বুড়িটা না ঘুমিয়ে আমার পিছনে দেখতে চলে এসেছে। আমি কি করছি? আমি খুব মজা করে মটন কষা খাবো, আজকে আর কেউ আমাকে দেখতেও পাবে না, সকলে তো ঘুমিয়ে পড়েছে। নন্দিনীর এই কথা শেষ হতে না হতে তার শাশুড়ি মা অর্পিতা দেবী রান্নাঘরের দরজার পাশ থেকে নন্দিনীর সামনে চলে আসে। নন্দিনী তার শাশুড়ি মাকে দেখে চমকে ওঠে। এ কি মা, আপনি আবার কেন আসলেন? কি ব্যাপার মা, কি হয়েছে? আপনি আমার দিকে এরকম ভাবে তাকিয়ে রয়েছেন কেন? বৌমা, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে না জানিয়ে, বুঝতে না দিয়ে তুমি একা মটন কষা খেয়ে নেবে? দেখো বৌমা, ওটা আমি কালকের জন্য নিয়ে এসে রেখে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি এখন বুঝতে পারছি রোজ রোজ আনা আমার মটন কে খায়। এই বলে অর্পিতা দেবী সেদিন তার বৌমাকে বেশি কিছু কথা শোনায় না, তাকে শুধু মটন কষা খেতে সামান্য এক দুবার বারণ করে সেখান থেকে চলে যায়। কিন্তু নন্দিনী তার শাশুড়ি মায়ের কোনো কথা না শুনে সে তার মটন কষা করে খেতে শুরু করে দেয়, আর সে খুব মজার সঙ্গে মটন কষা খায়।
এইভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এইভাবে অর্পিতা দেবী তার বৌমার আসল রহস্য জানতে পারে। বেশ কিছুদিন কেটে যাবার পর নন্দিনী তার শাশুড়ি মাকে বলে, কি ব্যাপার মা, আপনি আর বাজার থেকে মটন নিয়ে আসেন না কেন? ও আচ্ছা আচ্ছা, রোজ রোজ আপনি মটন নিয়ে আসেন বলে আর আমি সেগুলোকে শেষ করে দিই বলে এই কারণে আপনি আর নিয়ে আসতে চান না, তাই তো? দেখো বৌমা, তুমি যদি অন্য কিছু খেতে তাহলে এতে আমার কোনো যায় আসতো না। তুমি যা তেল নুন ঝাল দিয়ে মটন কষা তৈরি করো আর সেটা তো শুধু মুখে খাও, এই কারণেই আমার অনেক বেশি চিন্তা হয়। চিন্তা হয় না চাই, নুন তেল শেষ হয়ে যাচ্ছে বলে এই কারণে আমাকে খেতে দিচ্ছে না। কিন্তু না, আপনি আমাকে চেনেন না, আমাকে মটন কষা খেতে কেউ আটকাতে পারবে না। নন্দিনী মনে মনে এইসব ভাবতে থাকে আর সে নিজের মনে মনে হেসে সেখান থেকে চলে যায়। তারপর নন্দিনী পাশের এক প্রতিবেশী রামু কাকাকে দিয়ে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে মটন কিনতে দিত। দিদিমণি, এই নিন। উফ বাবা রে, আপনার জন্য আমাকে কত কষ্ট করতে হচ্ছে। এই দেখুন, আমি এরকম ভাবে লুকিয়ে আর কতদিন আপনাকে মটন দেবো? আপনার শাশুড়ি মা যদি দেখে ফেলে তাহলে আমাকে অনেক রাগ করবে। রামু কাকা, তুমি আমার শাশুড়ি মাকে নিয়ে একদম চিন্তা করো না। আমার শাশুড়ি মা এইসব কিছুই জানতে পারবে না। আসলে আমি যদি যাই তাহলে আমার শাশুড়ি মা জানতে পেরে যাবে আর আমাকে কখনই মটন কিনে নিয়ে আসতে দেবে না। এই কারণে আমি তোমাকে বারবার বলি। এইভাবেই কিছুক্ষণ কথাবার্তা বলার পর রামু কাকা নন্দিনীকে মটন দিয়ে চলে যায়। অর্পিতা দেবী ভাবছিল তার বৌমা হয়তো সত্যি সত্যি বদলে গেছে, কিন্তু সে তো আর এটা কখনোই ভাবতে পারেনি যে তার বৌমা এদিকে লুকিয়ে লুকিয়ে মটন কষা খেয়ে চলেছে। এইরকম ভাবে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন, কি ব্যাপার বৌমা, এই কয়েকদিন হয়ে গেল তুমি আর মটন কষা খাওয়ার জন্য বায়না করছো না, কি হলো? আচ্ছা, তুমি কি তাহলে আমার কথা বুঝতে পেরেছো? মানে মটন কষা রোজ রোজ খেলে কতটা ক্ষতি হয় এটা তুমি তাহলে বুঝতেই পেরেছো? হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন, আমি আপনার কথা বুঝতে পেরে গেছি। সত্যি তো, এত মটন কষা খাওয়া একদমই উচিত নয়। আমি আপনার কথা না শুনে এসব খেতাম, কিন্তু আমি ভেবেই নিয়েছি আর নয়। এই বলে নন্দিনী নিজের মনে মনে হাসতে থাকে, নিজের রুমে চলে যায়। ঠিক এই রকম ভাবে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে নন্দিনী মটন কষা খেয়ে চলেছিল। কারোর কোনো বারণ না শুনে সে তার নিজের মনের কথা শুনে যাচ্ছিল। এমনই একদিন হঠাৎ করে রাত্রেবেলা নন্দিনী যখন মটন কষা খেয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে তার পেটের যন্ত্রণা শুরু হয়। ওহ বাবারে বাবা, আমার কি হলো? এরকম পেটে লাগছে কেন? আমি তো তেমন কিছুই খাইনি, শুধু তো মটন কষা খেয়েছিলাম, কিন্তু এত এরকম কেন হচ্ছে? আগে কখনো তো এরকম হয়নি। অজয়, এই শুনছো? অজয়, তাড়াতাড়ি ওঠো, একবার দেখো আমার দিকে, একবার দেখো। এই লোকটাও না আমি কতবার করে ডাকছি, যেন শুনতেই পাচ্ছে না। এই বলে নন্দিনী অজয়কে আরো জোরে জোরে ডাক দিতে থাকে এবং তাকে নাড়াচাড়াও দিতে থাকে। তখন অজয় ঘুমের ঘোরে উঠে বলে, দূর, শান্তি করে ঘুমাতেও দেবে না। তোমার কি হয়েছেটা কি? এরকম ভাবে জোরে জোরে চিৎকার করছো কেন? কেন তুমি কি দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? অজয়, একবার ওঠো, দেখো না আমার পেটের খুব যন্ত্রণা হচ্ছে, তুমি কিছু একটা করো, দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করো। দেখো, আমি এই যন্ত্রণা একদমই সহ্য করতে পারছি না। নন্দিনী, যাও, তুমি গিয়ে মটন কষা খেয়ে যাও, তাহলে দেখবে তোমার পেটে লাগা এক্ষুনি ভালো হয়ে যাবে। অজয়, আমি কিন্তু একদমই ঠাট্টা করছি না, আমি সত্যি কথাই বলছি। এই বলে নন্দিনী অনেক কান্নাকাটি শুরু করে দেয়। তখন নন্দিনীর কান্নাকাটি দেখে অজয় শুয়ে না থেকে তার মা ও বাবাকে ডাকে। তারপর নন্দিনীর কথা জানায়। তখন অর্পিতা দেবী তার বৌমাকে বলে, আমি জানতাম এইরকমই কিছু একটা হবে। তুমি আমার সামনে খাও না তো কি হয়েছে, তুমি লুকিয়ে লুকিয়ে খেতে, তাই না বৌমা? আমি জানি এই কারণেই তোমার পেটে আজ এত ব্যথা হচ্ছে। এবার চলো, ডাক্তারখানাতে তো নিয়ে যেতেই হবে। এই বলে অর্পিতা দেবী, বিপ্লব বাবু আর অজয় নন্দিনীকে নিয়ে পাশের এক হসপিটালে ছুটে যায়। সেখানে নিয়ে যেতে সাথে সাথে নন্দিনীকে এমার্জেন্সি রুমেতে ঢুকিয়ে নেয়। বেশ কয়েক ঘন্টা চেক আপ করার পর এক ডক্টর ম্যাডাম বাইরে এসে আর তাদেরকে বলে, শুনছেন, আপনাদের বৌমা কি এমন খায়? পেটে এমন যন্ত্রণা হওয়ার তো কোনো কথাই নয়। মনে হচ্ছে যেন নন্দিনী অনেক তেল মশলা জাতীয় জিনিস খায়। আর হ্যাঁ, এটা শুধু এক দুদিনের নয়, প্রতিদিন খাবার ফলই এরকম হচ্ছে, এটাই আমরা আন্দাজ করতে পারছি। দেখেছিস খোকা, আমি বৌমাকে কতবার বারণ করেছিলাম এই মাটন কষার খেও না, কিন্তু বৌমা তো আমার কোনো কথাই শুনছে না।
দেখেছিস তো এখন কি অবস্থা হলো। অর্পিতা দেবীর মুখে এই কথা শুনে ডক্টর ম্যাডাম তখনই বুঝতে পেরে যায় যে এইসব হচ্ছে মাটন কষা খাবার ফলে। রোজ রোজ মাটন কষা খাবার কারণেই নন্দিনীর পেটে গ্যাস্ট্রাইটিস দেখা যায়। হসপিটালের ডাক্তাররা বেশ কয়েকদিন নন্দিনীকে ভর্তি রেখে দেয়। তারপর তাকে ভালো চিকিৎসা করে কয়েকদিনের মধ্যেই সুস্থ করে তোলে। তখন নন্দিনী সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আপনি আমাকে বারণ করা সত্ত্বেও আমি রামু কাকাকে দিয়ে লুকিয়ে লুকিয়ে রোজ মটন কিনতে দিতাম, আর এই কারণেই আজ আমার এইরকম অবস্থা। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আর কখনো এরকম করব না। এইভাবেই নন্দিনী তার নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে নন্দিনী মটন কষা খাওয়া প্রায় ভুলে যায়, আর এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে। নন্দিনী তার শাশুড়ি মা রূপমণি দেবী এবং তার শ্বশুর মশাই রঞ্জন বাবু ও তার একমাত্র ননদ পল্লবী আর তার স্বামী রূপমের সঙ্গে বসবাস করত। রূপম একটা সরকারি চাকরি করত, সেখান থেকেই সে যা টাকা বেতন পেত তাই দিয়েই সংসার চালাতো। তাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না, তারা সকলেই হাসি খুশির সঙ্গে থাকতো। কিন্তু রূপমণি দেবী তার বৌমা নন্দিনীকে একদমই দেখতে পারত না। সে সবসময় তার মেয়ের হয়ে কথা বলতো এবং বাড়ির সমস্ত কাজ তার বৌমাকে করতে হতো। এমনই একদিন নন্দিনী ওভেনে খাবার বানাচ্ছিল, ঠিক সেই সময় বৃষ্টি এসে যায়। তখনই রূপমণি দেবী চিৎকার করে নন্দিনীকে বলে, বৌমা, ও বৌমা, কি গো তুমি শুনতে পাচ্ছ? বাইরে যে বৃষ্টি পড়ছে, ছাদে জামা কাপড় মেলানো আছে, তাড়াতাড়ি যাও গিয়ে তুলে নিয়ে এসো। রূপমণি দেবীর আওয়াজ শুনে নন্দিনী রান্নাঘর থেকে বার হয়ে তার সামনে আসে এবং তাকে বলে, মা, আমি তো ওভেনে নাস্তা বানাচ্ছি, এখন যদি ছাদে যাই তাহলে আমার সব রুটি পুড়ে যেতে পারে। আপনি বরং পল্লবী দিদিকে বলুন ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে। কি, তুমি আমার মেয়েকে দিয়ে জামা কাপড় তোলাবে? তুমি দেখতে পাচ্ছ না বাইরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির জল যদি ওর মাথাতে পড়ে তাহলে ওর শরীর অসুস্থ হবে। তুমি কি চাও ওর শরীর অসুস্থ হয়ে পড়ুক? আমার তো মনে হচ্ছে তুমি ওটাই চাও। বেশি কথা না বলে চুপ করে ছাদে গিয়ে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো। যদি একটাও জামা কাপড় ভিজেছে তাহলে আজ তোমার খবর খারাপ আছে। শাশুড়ি মায়ের কথা শুনে নন্দিনীর চোখে জল এসে যায়। নন্দিনী কিছু না বলতে পেরে তাড়াতাড়ি ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলতে থাকে। ততক্ষণে অনেক জোরে বৃষ্টি এসে গিয়েছিল। সব জামা কাপড় তুলে নিয়ে যখন নন্দিনী সিঁড়ি থেকে নামছিল, তখনই তার পায়ে জল থাকার কারণে তার পা স্লিপ করে পড়ে যায়। তখন সব জামা কাপড় নোংরা হয়ে যায়। বাবারে, আমার পা! ইস, এমা, এই জামা কাপড়গুলো তো সব নোংরা হয়ে গেল। এখন যদি শাশুড়ি মা দেখে ফেলে তাহলে তো আমার খবর খারাপ করে দেবে। এখন আমি কি করব? কি গো বৌমা, তুমি তো কখন ছাদে গেছো? এখনো কি তোমার জামা কাপড় তোলা হলো না? জামা কাপড়গুলো নোংরা এবং ভিজে দেখেই রূপমণি দেবী খুব রেগে যায়। বৌমা, এই জামা কাপড়গুলো নোংরা হলো কি করে? আমি তোমাকে ছাদে জামা কাপড় তুলতে পাঠিয়েছিলাম, নোংরা করতে নয়। ইস, এ মা, আমি কালকেই কত কষ্ট করে কত সার্প সাবান নষ্ট করে ঘষে ঘষে জামা কাপড়গুলোকে ধুলাম, আর আজকেই তুমি আবার এগুলো নোংরা করে দিলে? আসলে মা, আপনি আমার কথাটা একবার শুনুন। সিঁড়ি থেকে যখন নামছিলাম তখন পায়ে জল থাকার কারণে আমি স্লিপ করে পড়ে গেছি, তাই জামা কাপড়গুলো সব পড়ে গিয়ে নোংরা হয়ে গেছে। এই শুনে রূপমণি দেবী খুব রেগে যায়। নন্দিনীকে আরো উল্টোপাল্টা ছোট বড় কথা শুনিয়ে দেয়। সবাই এটাই বলে যে মেয়ে আর বৌমার মধ্যে কোনো পার্থক্য রাখে না, কিন্তু আসলে সত্যিটা তো এটাই। সব বাড়িতেই নিজের মেয়েকেই বেশি ভালোবাসা হয়, আর বউটাকে তো সবকিছু সহ্য করে মুখ বুজে থাকতে হয়। রূপমণি দেবী যখন তার বৌমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল তখন তার নাকে একটা পোড়া গন্ধ আসে। কি ব্যাপার, এইরকম পোড়া গন্ধ কিসের বৌমা? তুমি কি গ্যাসে কিছু চাপিয়ে দিয়ে গেছো? শাশুড়ি মায়ের কথা শুনে নন্দিনী রান্নাঘরের দিকে ছুটে যায় এবং তখন সে দেখে যে ওভেনে থাকা রুটিটা পুরো ছাই হয়ে গেছে এবং সেইটারই গন্ধ বার হচ্ছে। তখনই নন্দিনীর কাছে তার ননদ পল্লবী আসে আর তার বৌদিকে বলে, বৌদি, তুমি খাবারটা তো ঠিক মতো বানাতে পারো না, আর এই বৃষ্টির সময় কিছু একটা স্পেশালও বানাতে পারো না। কমসে কম এই রুটিটা তো ঠিকভাবে বানিয়ে নাও। বৌদি, আজকে এই বৃষ্টির দিনে আমার খুব খিচুড়ি আর বেগুন ভাজা খাবার ইচ্ছে করছে, তুমি আমাকে ওটাই বানিয়ে দাও, আমি ওটাই খাবো।
কিন্তু পল্লবী, আমি সবার জন্য নাস্তা বানিয়ে ফেলেছি, আর তাছাড়া এখন তো বাড়িতে বেগুনও নেই যে আমি তোমাকে ভাজা করে দেব। নন্দিনীর কথা শেষ হতে না হতেই তার শাশুড়ি মাও সেখানে চলে আসি। নেই মানেটা কি? আমার মেয়ের খাবার ইচ্ছে হয়েছে মানে ওটাই বানাবে তুমি। নেইটা কি হয়েছে, কিনে আনো গিয়ে। কিন্তু মা, আমি এখন এত বৃষ্টিতে ভিজে ভিজে কি করে যাব? বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি যদি এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাই তাহলে তো আমাকে খুব ঠান্ডা লাগবে। আহা, বৃষ্টিটাই তো হচ্ছে, নাকি বন্যা হচ্ছে তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে নাকি? আর তুমি বাতাসা না যে গলে যাবে। এই নাও পয়সা, বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসো। নন্দিনী আর কিছু না বলে কাঁদতে কাঁদতে ভিজে ভিজে চুপচাপ সে বাজারে চলে যায়। বাজার থেকে বেগুন কিনে যখন বাড়ির দিকে আসছিল তখন নন্দিনী ভিজে যাওয়ার কারণে তার প্রচন্ড ঠান্ডা লাগতে থাকে। তখন সে একটা ফাঁকা দোকান দেখে দাঁড়িয়ে পড়ে। উফ উফ, আমাকে তো প্রচন্ড ঠান্ডা লাগছে। এখন আমি কিভাবে বাড়ি ফিরবো? না, আমি বরং এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। বৃষ্টির জল একটু কমলে তাহলে তখন বাড়ি ফিরবো। এই বলে নন্দিনী সেই ফাঁকা দোকানটাতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টির জল একটু কমতে তখন সে বাড়িতে আসে। নন্দিনীকে দেখে পল্লবী তার মায়ের কানে আস্তে আস্তে বলে, মা, বৌদি তো অনেকক্ষণ বাজারে গিয়েছিল, আর দেখো এখন বাড়ি ফিরছে। তুমি কিছু বলো, না হলে বৌদির সাহস আরো বেশি বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। দাঁড়া তাহলে। বৌমা, তুমি তো অনেকক্ষণ বাজারে গিয়েছিলে, এতক্ষণ কোথায় ছিলে? তুমি কি গল্প করতে ফিরে গিয়েছিলে? আমরা কখন থেকে খিচুড়ি আর বেগুন ভাজা খাবার জন্য বসে আছি। তাড়াতাড়ি হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এখানটাই মুছে ফেলো। দেখো, তুমি যেখানটায় দাঁড়িয়ে আছো সেখানে জল জমে ভর্তি হয়েছে, আর তোমার পায়ে কত কাদা। তাড়াতাড়ি এখানটাই মুছে আমাদের জন্য খিচুড়ি আর বেগুন ভাজা বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এই বলে নন্দিনী তাড়াতাড়ি করে জামা কাপড় চেঞ্জ করে পুরো বাড়িটাও মুছে ফেলে। তারপর সে রান্নাঘরে গিয়ে নন্দিনী এবং তার শাশুড়ি মায়ের জন্য খিচুড়ি আর বেগুন ভাজা বানিয়ে দেয়। তারপর সকলের জন্য খাবার বানায়। এইরকম ভাবে কাজ করতে করতে প্রায় রাত হয়ে যায়। রাত্রেবেলা রঞ্জন বাবু রূপমণি দেবীকে বলে, গিন্নি, আজ তোমার ভালোবাসার কারণে তোমার মেয়েটা বিগড়ে যাচ্ছে। ঘরের কোনো কাজই করে না, আর কারোর হাতে হাতে সাহায্য করে দেয় না। নিজের বৌদিকেও একটু সাহায্য করে দেয় না। তুমি এমন করে বলছো যেন আমি বৌমাকে দিয়ে সব কাজ করাই। বাড়িতে এমন কিছুই কাজ থাকে না, ঠিক আছে? রূপমণি দেবী এইরকম বলে রঞ্জন বাবুকে বুঝিয়ে দেয়। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সকাল থেকেই প্রায় বৃষ্টি পড়ছিল। তখন নন্দিনী বাড়ি পরিষ্কার করছিল। ব্যাস, এখন তো সব কাজই হয়ে গেছে, আমি বরং একটু রেস্ট নিয়ে নিই। এই বলে নন্দিনী তার রুমের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখে তার ননদ পল্লবী বাইরে থেকে কাদা পায়ে বাড়ির ভিতরে ঢুকে আসছে। তখন সে তার ননদকে বলে, পল্লবী দিদি, আমি এইমাত্র বাড়িটাকে পরিষ্কার করলাম, আর তুমি বাইরে থেকে কাদা পায়ে বাড়ির ভিতরে ঢুকে আসলে। এখন আবার আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। নন্দিনী যখন পল্লবীকে এইসব কথা বলছিল তখন রূপমণি দেবী সেখানে এসে যায়। বৌমা, আমার মেয়েটা ভিজে ভিজে বাড়িতে এসেছে, তুমি সেটা দেখতে পাচ্ছ না? তোমার তো পল্লবীকে তোয়ালে দেওয়া উচিত, আর তুমি ওকে এইরকম কথা শোনাচ্ছ? এ মা, আমার মেয়েটা তো পুরো ভিজে গেছে। পল্লবী, তুই এখানে বস। বৌমা যাও, তুমি পল্লবীর জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে এসো, না হলেও জ্বরে পড়ে যেতে পারে। শাশুড়ি মায়ের কথা মতো নন্দিনী রান্নাঘরে যায় স্যুপ বানানোর জন্য। তখন রূপমণি দেবী পল্লবীকে জিজ্ঞাসা করে, পল্লবী, তুই ভিজলি কিভাবে মা? আসলে মা, আমি তো আমার বান্ধবীর কাছে গিয়েছিলাম, ওখান থেকে আসবার সময় বৃষ্টি এসে গেল, তাই আমি ভিজে ভিজেই চলে আসলাম। পল্লবীর কথা শেষ হতে না হতেই তার বৌদি তার জন্য গরম গরম স্যুপ বানিয়ে নিয়ে আসে। পল্লবী দিদি, এই নাও স্যুপ। রূপমণি দেবী নিজের হাতে স্যুপটা নিয়ে তার মেয়ে পল্লবীকে খাইয়ে দেয়। তখন নন্দিনী মন খারাপ করে তার রুমে চলে যায়। নন্দিনী এইসব দেখেও কিছুই বলতে পারছিল না, চুপচাপ সব সহ্য করে নিচ্ছিল। এত বৃষ্টি হওয়ার কারণে নন্দিনীর রুমে জল পড়ছিল। সেই দেখে নন্দিনী তার শাশুড়ি মাকে বলে, মা, আমার রুমে জল পড়ছে, দয়া করে আমার রুমটা ঠিক করে দিন, না হলে সবকিছু ভিজে যাবে। এখন মিস্ত্রিকে ডাকতে গেলে অনেক টাকা নিয়ে নেবে, অনেক খরচা হয়ে যাবে। ওখানে সিমেন্ট রাখা আছে, যাও নিজে গিয়ে ঠিক করে নাও।
নন্দিনী তার শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে নিজেই সিমেন্ট নিয়ে তার ছাদটা ঠিক করে নেয়। এমনই একদিন রূপমণি দেবী মন্দির থেকে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়, যার ফলে রূপমণি দেবী পুরো ভিজে যায়। তখন সে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে বাড়িতে ফেরে। এসেই রূপমণি দেবী নিজের রুমে ঢুকে যায়। তখন থেকেই তার প্রচন্ড জ্বর চলে আসে। রাত্রেবেলা তারা সকলে একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। রূপম দেখেছে তার মা খাবার খেতে আসেনি। সেই দেখে নন্দিনীকে বলে, কি ব্যাপার নন্দিনী, মা আজকে খেতে আসেনি কেন? মায়ের কি কিছু হয়েছে? কি জানি, আমিও তো কিছু জানি না। ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি মাকে গিয়ে রুমে খাবার দিয়ে আসছি। এই বলে নন্দিনী তার শাশুড়ি মাকে তার রুমে খাবার দিতে যায়। নন্দিনী তার শাশুড়ি মায়ের রুমে গিয়ে দেখে যে তার শাশুড়ি মা শুয়ে রয়েছে এবং সে জ্বরেতে ভুলভাল বকছে। নন্দিনী কপালে হাত দিয়ে দেখে যে তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। সেই দেখে নন্দিনী তাড়াতাড়ি করে ডাক্তারবাবুকে ফোন করে। তখন ডাক্তারবাবু বাড়িতে আসে এবং তাকে চেক আপ করে আর কিছু জ্বরের ওষুধ দিয়ে চলে যায়। তখন নন্দিনী তার শাশুড়ি মাকে নিজের হাতে খাইয়ে দেয় এবং ওষুধ খাইয়ে বলে, মা, আপনার যদি কোনো কিছু দরকার লাগে তাহলে আমাকে বলবেন, আমি এখানেই আছি আপনার কাছে। এই বলে নন্দিনী তার শাশুড়ি মায়ের মাথা টিপে দিতে থাকে এবং সারা রাত বসে বসে কখনো পা আবার কখনো মাথা টিপে দিতে থাকে। এইরকম ভাবে দেখতে দেখতে প্রায় সকাল হয়ে যায়। সকালবেলা রূপমণি দেবী অনেকটা সুস্থ বোধ মনে করে। তখন সে তার বৌমা নন্দিনীকে বলে, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি। তুমি আমার নিজের মেয়ে না হয়েও সারা রাত আমার এত খেয়াল রাখলে, আর আমার নিজের মেয়েটা একবারের জন্যও আমার খবর নিতে আসলো না। আমাকে ক্ষমা করে দিও বৌমা। এইরকম ভাবেই রূপমণি দেবী তার নিজের ভুলটা বুঝতে পারে। তারপর থেকে নন্দিনীকে নিজের মেয়ের মতো ভালোবাসতে থাকে এবং সেদিনের পর থেকে তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।